সহজ লেসন তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2024 সালের বাংলা বিষয়ের উত্তর সহ প্রশ্নপত্র সম্পর্কে আলোচনা করব। এই সমস্ত প্রশ্নোত্তরগুলো অবশ্যই তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। তো চলো আজকের এই ভিডিও তোমরা দেখে নিই ক্লাস 9-এর থার্ড ইউনিট টেস্ট 2024 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপারের উত্তরগুলো। এখানে পূর্ণমান রয়েছে 90 এবং সময় হচ্ছে 3 ঘন্টা 15 মিনিট। এই সমস্ত প্রশ্নোত্তরগুলো দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনে প্রেস করার পর অল অপশানটি সিলেক্ট করবে। ভিডিওটিতে অবশ্যই লাইক করবে এবং ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে। আর যদি এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইল পেতে চাও তাহলে সহজ লেসন অ্যাপটি ইনস্টল করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা অ্যাপটিকে ডাউনলোড করে নিয়ে চাইলে এই সমস্ত প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। ওকে, তো দেখো এখানে এই কোশ্চেন পেপারে 1 নম্বর জায়গায় রয়েছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। এখানে 18টি প্রশ্ন দেওয়া আছে এবং প্রশ্নের মান হচ্ছে 1 নম্বর করে। 1 নম্বর থেকে বলা হচ্ছে মঙ্গল কাব্যের কোন ধারার কবি মুকুন্দ চক্রবর্তী। এখানে অপশান রয়েছে ধর্মমঙ্গল, শিবমঙ্গল, দুর্গা মঙ্গল না চণ্ডী মঙ্গল। তো এখানে সঠিক উত্তর হবে চণ্ডী মঙ্গল। ঠিক আছে, এই ধারার কবি হচ্ছেন মুকুন্দ চক্রবর্তী। 2 নম্বর হচ্ছে শকুন্তলার আংটিটি পেয়েছিলেন একজন স্বর্ণকার, একজন চর্মকার, একজন ধীবর, একজন মালাকার। তো শকুন্তলার আংটিটি কে পেয়েছিল? উত্তর হবে একজন ধীবর। 3 নম্বর হচ্ছে সত্যি ভাগ্য যেন চাকার মতো ঘোরে, বক্তাকে ইলিয়াসের পত্নী, অতিথি না মোহাম্মদ শাহ। সঠিক উত্তর এখানে হবে অপশন গ অর্থাৎ অতিথি। নেক্সট প্রশ্ন দেখো 4 নম্বর দাগে আমরা কবিতাটি কবি সত্যেন্দ্রনাথ দত্তের যে কাব্যগ্রন্থের অন্তর্গত সেটি হলো কুহু ও কেকা, বেনু ও বীণা, অভ্র ও আবির, তুলির লিখন। সঠিক উত্তর হচ্ছে কুহু ও কেকা। 5 নম্বর হচ্ছে শব্দ ও ধাতুকে পদে পরিণত করে যে বর্ণ বা বর্ণগুচ্ছ তাকে বলে ক্রিয়া বিভক্তি নামপদ না যৌগিক শব্দ। তো শব্দ ও ধাতুকে পদে পরিণত করে যে শব্দ বা বর্ণগুচ্ছ তাকে বলা হয় বিভক্তি। 6 নম্বর দাগে সকলেই কবি নয়, কেউ কেউ কবি, নিম্নরেখ পদটি কী জাতীয় সর্বনাম তা হলো। এখানে অপশান রয়েছে নির্দেশক সর্বনাম, অনির্দেশক সর্বনাম, সমষ্টিবাচক সর্বনাম, যৌগিক সর্বনাম। তো এখানে কেউ কেউ এটা হচ্ছে একটা অনির্দেশক সর্বনাম। 7 নম্বর দাগে ভুটিয়ানিদের মতে নিচেকা আদমি আসলে অসভ্য, পাহাড়নি, অবলা না সবলা। সঠিক উত্তর এখানে অপশন ক হবে অসভ্য। 8 নম্বর হচ্ছে প্রফেসর শঙ্কুর চাকরির নাম ছিল আহ্লাদ, প্রহ্লাদ, জল্লাদ না কর্ণাদ। তো প্রফেসর শঙ্কুর চাকরির নাম ছিল প্রহ্লাদ। 9 নম্বর সন্ডার্সের স্ত্রীর নাম কি ছিল? লুনি, ডরথি, সেমি, ডায়না। সঠিক উত্তর হচ্ছে ডরথি। ঠিক আছে, সন্ডার্সের স্ত্রীর নাম। 10 নম্বর প্রত্যয় শব্দটির অর্থ হলো অবিশ্বাস, বিভাজন, সংযোজন, বিশ্বাস। তো প্রত্যয় এই শব্দের অর্থ হচ্ছে বিশ্বাস। 11 নম্বর দেখে আবহমান শব্দটির অর্থ হলো চির প্রচলিত, ক্ষণস্থায়ী, অন্য সময় চির অপ্রচলিত। তো আবহমান শব্দের অর্থ হচ্ছে চির প্রচলিত। 12 নম্বর শ্রীমতী রাধা পরিণত হন বাংলার বধূতে, বাংলার মাতে, সেবিকাতে, খাঁটি বাংলা মেয়েতে। সঠিক উত্তর অপশন ঘ হবে খাঁটি বাংলা মেয়েতে। 13 নম্বর দাগে হিন্দি সাহিত্যের বঙ্কিমচন্দ্র কে? হরবংশ, প্রেমাঙ্কুর, ইকবাল না প্রেমচন্দ্র। তো হিন্দি সাহিত্যের বঙ্কিমচন্দ্র হচ্ছেন প্রেমচন্দ্র। ঠিক আছে। 14 নম্বর দাগে ক্রিয়ার ভাব মোট 4 প্রকার, 2 প্রকার, 5 প্রকার, 3 প্রকার। তো ক্রিয়ার ভাব মোট হচ্ছে 3 প্রকার। 15 নম্বর দাগে প্রদত্ত কোনটি প্লুত স্বর নয়? অ, গা, আ, রে, এ, হে, এ। সঠিক উত্তর এখানে অপশন ক লিখবে অ, এটা প্লুত স্বর নয়। 16 নম্বর দাগে শব্দকে নামপদে পরিণত করে রূপান্তরিত করে শব্দ বিভক্তি, ধাতু বিভক্তি, ক্রিয়া বিভক্তি না অনুসর্গ। তো শব্দকে নামপদে পরিণত করে শব্দ বিভক্তি। 17 নম্বর নিউটনের বয়স কত? 14 বছর। ঠিক আছে, 24 বছর, 34 বছর না 44 বছর। তো নিউটনের বয়স হচ্ছে 24 বছর। 18 নম্বর দাগে কামরাঙা লাল মেঘ মৃত মরিয়ার মতো শান্ত ও অনুগত, চাঁদের জ্যোৎস্নার মতো না সন্ধ্যার অন্ধকারের মতো। তো কামরাঙা লাল মেঘ হচ্ছে মৃত মরিয়ার মতো। এখানে অপশন কয়টা হবে সঠিক উত্তর। এবার দেখো 2 নম্বর দাগে কম বেশি 15 শব্দে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। এখানেও 18টি প্রশ্ন দেওয়া আছে, প্রশ্নের মান 1 নম্বর করে। 1 নম্বর দাগে ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি কার লেখা? উত্তর লিখবে ধীবর বৃত্তান্ত নাট্যাংশটি মহাকবি কালিদাসের লেখা। 2 নম্বর আকাশের ছাত্রী তারা কবিতায় কবি কিসের ঘ্রাণ অনুভব করেন? উত্তর হচ্ছে সন্ধ্যার আগমনের সঙ্গে কবি নরম ধান, কলমি স্বর, ওকে, পুকুরের জল, চাঁদা ও সরপুঁটি মাছের আষ্টে গন্ধ, পায়ে দলিত মুথা ঘাস ইত্যাদি ঘ্রাণ অনুভব করেন। 3 নম্বর ইলিয়াস কোথায় বাস করত? উত্তর হচ্ছে ইলিয়াস গল্পের প্রধান চরিত্র ইলিয়াস পশ্চিম রাশিয়ার উফা প্রদেশে বসবাস করত। 4 নম্বর শঙ্কুর বাবার নাম কি? এখানে উত্তর লিখবে শঙ্কুর বাবার নাম হচ্ছে ত্রিপুরেশ্বর শঙ্কু। 5 নম্বর দেখে জেরেমিয়া সন্ডার্সের ক্যান্সার কিভাবে সেরে যায়? তো প্রফেসর শঙ্কুর পাঠানো মিরাকিউরাল বড়ি খেয়ে জেরেমি সন্ডার্সের ক্যান্সার সেরে যায়।
6 নম্বর দাগে চণ্ডীর আদেশ পান। কে চণ্ডীর আদেশ পান? তো কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি পদ্মাংশে বীর হনুমান দেবী চণ্ডীর আদেশ পান। 7 নম্বর রাধারানী কাঁদিতে কাঁদিতে বাড়ি ফিরল কেন? উত্তর হচ্ছে রথের মেলায় মালা বিক্রি না হয় রাধারানী অন্ধকারে কাঁদতে কাঁদতে বাড়ির পথ ধরল বা বাড়ি ফিরল। 8 নম্বর এখন সে সাধুপূর্ণ হইল, কোন সাধের কথা বলা হয়েছে? তো হিমালয় দর্শন গল্পের লেখিকা বেগম রোকেয়ার পাহাড় দেখবার স্বাদ ছিল, এখানে এই স্বাদের কথা বলা হয়েছে। 9 নম্বর এখন আমার দৃঢ় বিশ্বাস হয়েছে যে, বিশ্বাসটি কি? উত্তর লিখবে স্বামীজির দৃঢ় বিশ্বাস হয়েছে যে ভারতের কাজে মিস নোবেলের এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। 10 নম্বর চন্দ্রনাথ গ্রাম ত্যাগ করার সময় কাকে কি চিঠি লিখে গিয়েছিলেন? উত্তর লিখবে হিরো স্কলারশিপ পাওয়ায় তার বাড়িতে যে উৎসব চলছিল তা নিয়ে গ্রাম ত্যাগ করার সময়ে চন্দ্রনাথ হিরুকে চিঠি লিখেছিলেন। 11 নম্বর বিপ্রকর্ষ কাকে বলে? উত্তর হচ্ছে শব্দ মধ্যস্থ যুক্ত ব্যঞ্জনের মাঝখানে একটি স্বরধ্বনির আগমন ঘটলে যুক্ত ব্যঞ্জন ভেঙে যায়, এই ঘটনাকে স্বরভক্তি বা বিপ্রকর্ষ বা মধ্য স্বরাগম বলে। যেমন হচ্ছে কর্ম থেকে করম, ধর্ম থেকে ধরম, এখানে মাঝখানে একটা করে স্বরের আগমন হয়েছে। ওকে, এবার দেখো 12 নম্বর দাগের প্রশ্ন, সংযোজক অব্যয় কাকে বলে? উত্তর লিখবে যে অব্যয় পদ বাক্যের সঙ্গে বাক্যের বা পদের সঙ্গে পদের সংযোগ সাধন করে তাকে সংযোজক অব্যয় বলে। যেমন হচ্ছে আমি খেলার মাঠে গিয়েছিলাম কিন্তু তোমায় দেখতে পাইনি, এখানে কিন্তু এটা হচ্ছে একটি সংযোজক অব্যয়। ওকে, এখানে আরও একটি বাক্য দেখো, বাবা এবং মায়ের কথা শোনা উচিত, এখানে এবং এটা হচ্ছে একটি সংযোজক অব্যয়, এখানে এবংটা দুটি শব্দকে কিন্তু সংযোগ করেছে। 13 নম্বর একটি বাক্যে নামধাতুজ ক্রিয়ার উদাহরণ দাও। এখানে লিখবে ছাপা, এটা দিয়ে আমরা লিখছি দেখো আমার বন্ধু বইটা ছেপেছে, ঠিক আছে। আরও একটা লিখছি ফল, বাগানে বেশ কিছু লিচু ফলেছে। ওকে, 14 নম্বর দাগে পদ কাকে বলে? উত্তর লিখবে শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয় তখন তাকে পদ বলে। ওকে, শব্দ যখন বাক্যে অর্থাৎ শব্দের সঙ্গে যখন বিভক্তি যোগ হয় সেটা বাক্যে ব্যবহৃত হয় তখনই সেটা পদ। ওকে, 15 নম্বর হচ্ছে বিশেষণের বিশেষণ এর একটি উদাহরণ দাও। তো যে পদ নাম বিশেষণ অথবা ক্রিয়া বিশেষণকে বিশেষিত করে তাকে বিশেষণের বিশেষণ বলে। যেমন হচ্ছে উদাহরণ সামান্য একটু দুধ দাও, এখানে সামান্য এটা হচ্ছে এই একটু এই বিশেষণের বিশেষণ, ঠিক আছে, এটা হচ্ছে বিশেষণের বিশেষণ। রকেট অতি দ্রুত চলে, এখানে অতি দ্রুত চলে, ঠিক আছে। তো এখানে অতি আর যে অতি এটা হচ্ছে একটা বিশেষণের বিশেষণ, ঠিক আছে। তো এরকম করে এই উদাহরণগুলো তোমাদের লিখতে হবে। এবার 2 নম্বর দাগে তদ্ভব শব্দ কাকে বলে? উত্তর লিখবে এখানে বাংলা ভাষা গঠনের সময় প্রাকৃত বা অপভ্রংশ থেকে যে শব্দ পরিবর্তিত হয়ে বাংলা ভাষায় গৃহীত হয়েছিল সেগুলিকেই বলা হয় তদ্ভব শব্দ। যেমন সংস্কৃত হস্ত শব্দটি প্রাকৃততে হস্ত হিসেবে ব্যবহৃত হতো, আর বাংলায় এসে সেটা আরও সহজ হয়ে হাত হয়েছে, ঠিক আছে। অর্থাৎ হস্ত থেকে হস্ত তারপরে হচ্ছে হাত, এরকম হয়ে বাংলাতে এসেছে, ঠিক আছে। 17 নম্বর দাগে সকর্মক ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। উত্তর লিখবে যে ক্রিয়ার কর্ম থাকে তাকে সকর্মক ক্রিয়া বলে। যেমন ছাত্ররা বই পড়ে, এখানে পড়ে ক্রিয়ার কর্ম হচ্ছে বই, সেজন্য পড়ে এটা হচ্ছে একটি সকর্মক ক্রিয়া। 18 নম্বর দাগে নাসিক শব্দ ধ্বনি, নাসিক ধ্বনি কাকে বলে? উদাহরণ দাও। উত্তর লিখবে যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণকালে শ্বাসের বায়ু মুখ দিয়ে বের না হয়ে নাক দিয়ে বের হয় সেগুলিকে নাসিক বা অনুনাসিক ব্যঞ্জন ধ্বনি বলে। যেমন ওং দন্তন্য ম, এইগুলো হচ্ছে অনুনাসিক বা নাসিক ধ্বনি। ওকে, 3 নম্বর দাগে কম বেশি 60 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 3 নম্বর। 3-এর 1-এর প্রশ্ন, বিদেশি শব্দ নেওয়া ভালো না মন্দ সে প্রশ্ন অবান্তর, কেন লেখক একথা বলেছেন আলোচনা করো। বাংলা ভাষা কখনোই আত্মনির্ভরশীল নয়, প্রয়োজনে অপ্রয়োজনে আমরা ভিন্ন ভিন্ন ভাষা থেকে শব্দ নিয়েছি এবং এই প্রক্রিয়া এখনও বজায় রয়েছে। পাঠানো মুঘল যুগে আইন আদালত ইত্যাদি প্রসঙ্গে প্রচুর আরবি ও ফার্সি শব্দ গ্রহণ করা হয়েছে। পরবর্তী যুগে ইংরেজি ভাষা থেকেও এই শব্দ নেওয়া হয়েছে, তার পরিমাণ এতটাই বেশি যে এ নিয়ে প্রশ্ন তোলা অর্থ হয় না। লেখকের মতে শিক্ষার মাধ্যমরূপে ইংরেজিকে বর্জন করে বাংলা গ্রহণ করার পরে এই প্রবণতা আরও বাড়বে, ফলে বিদেশি শব্দের আমদানি করার ভাবনা যখন বন্ধ করা যাবে না সেক্ষেত্রে তার ভালো মন্দ নিয়ে ভাবা নিতান্তই অর্থহীন। 3-2 নম্বর সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, কেন সংস্কৃত ভাষা সম্পর্কে একথা বলা হয়েছে? লেখক সৈয়দ মুস্তফা আলী সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলেছেন। তার মতে কোনো নতুন চিন্তা অনুভূতির প্রকাশের জন্য নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষা বা অন্য ভাষা থেকে ধার করার কথা কখনোই ভাবে না। ওকে, সংস্কৃত ভাষা অন্য ভাষা থেকে ধার করার কথা কখনোই ভাবে না, পরিবর্তে নিজের শব্দভাণ্ডারে তা খোঁজ করে।
সেখানে খোঁজ করা হয় যে এমন কোনো ধাতু বা শব্দ আছে কিনা যার সামান্য অদল বদল করে কিংবা পুরনো ধাতু দিয়ে নতুন শব্দটি তৈরি করা যেতে পারে কিনা। এই কারণে সংস্কৃতকে একটি স্বয়ংসম্পূর্ণ এবং আত্মনির্ভরশীল ভাষা বলা হয়েছে। 4 নম্বর থেকে নিচের যে কোনো একটি প্রশ্নের কম বেশি 60 শব্দের মধ্যে উত্তর দাও। এখানে প্রশ্নের মান 3 নম্বর। 4-এর একের প্রশ্ন, আচুক সহ্যের কার্য এজা গেল ঘর প্রসঙ্গ উল্লেখ করে উদ্ধৃতিটি ব্যাখ্যা করো। এখানে উত্তর লিখবে উক্ত লাইনটি মুকুন্দ চক্রবর্তীর লেখা। কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি কাব্যাংশ থেকে নেওয়া হয়েছে। দেবী চণ্ডীর মহিমায় কলিঙ্গে নেমে এসেছে এক ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়। সমস্ত আকাশ কালো মেঘে ছেয়ে গিয়েছে, ফলে কেউ কারো শরীর দেখতে পাচ্ছিল না। হুড় হুড় দূর দূর শব্দে ঝড় বইছিল, বজ্র ব্যাঙের মতো লাফিয়ে লাফিয়ে পড়ছিল। 7 দিন ধরে নিরন্তর বৃষ্টি হচ্ছিল। জল স্থল মিলেমিশে একাকার হয়ে গেছে, ফলে শস্য জলে ডুবে নষ্ট হয়ে গেছে, ঠিক আছে, বা নষ্ট হয়ে যায়। 2 নম্বর, পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ, একথা বলতে কবি কি বোঝাতে চেয়েছেন, ঠিক আছে, একথা বলতে কবি কি বোঝাতে চেয়েছেন। উত্তর লিখবে উদ্ধৃত পংক্তিটি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা খেয়া কবিতা থেকে নেওয়া হয়েছে। কবিতাটিতে কবি নাগরিক জীবন ও গ্রামীণ জীবনের একটি তুলনামূলক ছবি পাঠকের সামনে তুলে ধরেছেন। নাগরিক জীবন ক্ষমতা দখলের লড়াইয়ে উত্তাল। গ্রামের তুলনায় নগরের সুযোগ সুবিধা সুখ স্বাচ্ছন্দ্য অনেক বেশি, কিন্তু সেখানে মানুষের সঙ্গে মানুষের হৃদয়ের যোগ খুব কম। মানুষের সুখের চাহিদা ও বাসনা সেখানে এত বেশি যে তারা নিজেরাই পরস্পর হানাহানি ও দ্বন্দ্বে লিপ্ত হয়। এই হিংসা ও লড়াইয়ে পৃথিবীর বুকে ডেকে আনে চরম সর্বনাশ। পরের প্রশ্ন 5 নম্বর থেকে নিচে যে কোনো একটি প্রশ্নের কম বেশি 60 শব্দের মধ্যে উত্তর এখানে লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর। 5-এর একের প্রশ্ন, স্বাদ তো মিটে নাই, কোন স্বাদ কেন মেটেনি। উত্তর হচ্ছে বেগম রোকেয়ার স্বাদ ছিল পাহাড় দেখবেন, একবার কার্শিয়াংয়ে এসে সেই ইচ্ছা পূরণ হয়েছে, তবু লেখিকার মনে হয়েছে স্বাদ মেটেনি। আসলে পাহাড়ের সৌন্দর্য, ঝর্ণার সুন্দর রূপ তাকে মুগ্ধ করেছে। যতই দেখছেন ততই তার দেখার ইচ্ছা শতগুণে বেড়ে গেছে। বারবারই মনে হয়েছে যদি দুটি চোখের বদলে আরও অনেকগুলি চোখ তার থাকতো তবে সে স্বাদ মিটত। তাই তিনি বলেছেন স্বাদ মিটে নাই। নেক্সট হচ্ছে 5-এর 2 নম্বর দাগে, এদেশের স্ত্রীলোকেরা চোখ দেখলে ভয় পায় না। এদেশের স্ত্রীলোকেরা চোখ দেখলে ভয় পায় না কেন? তো এদেশের স্ত্রীলোকদের লেখিকা বলেছেন ভুটিয়ানি, তারা অত্যন্ত সাহসী হয়। তারা বিশ্বাস করে যোগ রক্ত চষে খায় বটে, তবে রক্ত শোষণ শেষ হলে তারা নিজেরাই চলে যায়, তাই যোগ দেখলে তারা ভয় পায় না। ওকে, ভুটিয়ানিরা 7 গজ লম্বা কাপড় ঘাগড়ার মতো করে পরে, কোমরে জড়ানো থাকে একখণ্ড কাপড়, গায়ে জ্যাকেট পরে, মাথা বিলেতি শাল দিয়ে ঢাকা থাকে। নেক্সট 6 নম্বর থেকে নিচের যে কোনো একটি প্রশ্নের উত্তর কম বেশি 60 শব্দের মধ্যে লিখতে হবে। প্রশ্নের মান 3 নম্বর। 6-এর একের প্রশ্ন, ধীবরের প্রতি রাজশালকের মনোভাব কিভাবে পরিবর্তিত হয়েছিল। উত্তর লিখবে ধীবর একজন মৎস্যজীবী, জাল বড়শি দিয়ে মাছ ধরে সেই মাছ বিক্রি করে সে সংসার চালায়। একদিন একটি রুই মাছের পেটে রাজা দুষ্মন্তের নামাঙ্কিত রত্নখচিত একটি মূল্যবান আংটি পায়। ধীবর প্রকাশ্যেই আংটি বিক্রির চেষ্টা করতে থাকে। একজন ধীবরের হাতে রাজার নামাঙ্কিত আংটি দেখে রাজশালক অনুমান করে সে একজন চোর সন্দেহে রক্ষীরা তাকে নানা রকম কটূক্তি করতে থাকে। তারা ধীবরকে রাজার কাছে নিয়ে আসে এবং আংটিটি রাজাকে দেখায়। আংটি দেখে রাজার পূর্ব স্মৃতি মনে পড়ে যায়। তিনি এতটাই খুশি হয়েছিলেন যে ধীবরকে শাস্তির বদলে মুক্তি দিলেন এবং আংটির সমমূল্যের পারিতোষিকও তাকে দিয়েছিলেন তিনি। তখন রাজশালক অনুভব করে যাকে এতক্ষণ তিনি চোর ভেবেছিলেন সে মানুষটি চোর নয়, একজন সত্যবাদী সৎ নাগরিক। এরপর 6-এর 2 নম্বর হচ্ছে কিভাবে এই আংটি আমার কাছে এলো তা বললাম। বক্তাকে এই আংটিটা কিভাবে পেয়েছিল, সেই আংটিটা কিভাবে পেয়েছিল। ওকে, এখানে রাজরক্ষীরা চোর ভেবে যে ধীবরটিকে ধরে এনেছিল সেই হচ্ছে বক্তা, ঠিক আছে। অর্থাৎ এখানে কথাটা কি বলেছিল, যে ধীবরকে ধরে এনেছিল সেই কথাটা বলেছিল। সেই আংটিটা কীভাবে পেয়েছিল, উত্তর লিখবে ধীবর একজন মৎস্যজীবী, জাল বড়শি দিয়ে মাছ ধরে সে জীবিকা নির্বাহ করেন। একদিন সে যখন একটি রুই মাছ খণ্ড খণ্ড করে কাটছিল তখন সেই মাছের পেটের মধ্যে মণিমুক্তায় ঝলমলে আংটিটি ধীবর দেখতে পায়, আর এইভাবে আংটিটি ধীবর পেয়েছিল। 7 নম্বর থেকে নিচের যে কোনো একটি প্রশ্নের কম বেশি 60 শব্দের মধ্যে উত্তর দাও। এখানেও প্রশ্নের মান 3 নম্বর করে। 7-এর একের প্রশ্ন, প্রহ্লাদকে কেন প্রফেসর শঙ্কু তার রকেট যাত্রা সঙ্গী করেছিলেন। উত্তর লিখবে প্রফেসর শঙ্কুর মতে প্রহ্লাদ বোকা হলেও সাহসী। একবার কড়িকাঠ থেকে একটা টিকটিকি বাইকর্নিক অ্যাসিডের শিশিটার ওপরে পড়ে সেটাকে উল্টে দেয়। অ্যাসিড গড়িয়ে প্যারাডক্সাইড পাউডার দিকে গিয়ে যখন একটা প্রবল বিপদের সম্ভাবনা দেখা দেয় তখন প্রহ্লাদ
গামছা দিয়ে অ্যাসিডটা মুছে নেয়। মঙ্গল অভিযানে এরকম সাহসী লোকের প্রয়োজন বলে শঙ্কু মনে করেছিলেন। পরের প্রশ্ন হচ্ছে 7-এর 2 নম্বর দেখে, আজ বিধুশেখর যে কথাগুলো বলছিল সেগুলো বিশ্বাস করা কঠিন। বিধুশেখরের কথাগুলো কি ছিল? উত্তর হচ্ছে, বিধুশেখর বলেছিল যে রকেট থেকে টাফা নামে যে গ্রহটি দেখা যাচ্ছিল সেখানে সৌরজগতের প্রথম সভ্য লোকেরা বাস করে। পৃথিবীর সভ্যতার থেকে তাদের সভ্যতা বেশ কয়েক কোটি বছরের পুরনো। এখানকার প্রতিটি লোকই বৈজ্ঞানিক ও বুদ্ধিমান হওয়ায় তাদের খুব অসুবিধা হচ্ছে। ওকে, তাই কয়েক বছর ধরে টাফাতে অন্যান্য গ্রহ থেকে কম বুদ্ধির লোকেদের নিয়ে আসা হচ্ছে। পরবর্তী প্রশ্ন হচ্ছে 8 নম্বর দেখে, কম বেশি 150 শব্দের মধ্যে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান এখানে 5 নম্বর করে। প্রশ্নগুলো দেখে নাও। 8-এর 1-এর প্রশ্ন বলা হচ্ছে, তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে। কোন লেখকের কোন গল্পের অংশ, উক্তিটির তাৎপর্য লেখো। ওকে, 8-এর 2 নম্বর হচ্ছে, কোন কারণে চন্দ্রনাথের ক্ষোভ হয়েছিল এবং এর জন্য সে কি করেছিল। 9 নম্বর দেখে, কম বেশি 150 শব্দে যেখানে একটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান 5। 9-এর 1-এর প্রশ্ন, প্রলয় গনিয়ার রাজা ভাবায় বিষাদ, কোন দেশের প্রজার কথা বলা হয়েছে, তাদের এমন দুর্দিন কেন তা লেখো। 9-এর 2 নম্বর, ভাঙার গান কবিতাটির নামকরণের সার্থকতা বিচার করো। ঠিক আছে, তো এগুলো হচ্ছে 5 নম্বর মানের প্রশ্ন। এখান থেকে তোমাদের 2টি করে প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটি করে লিখতে হবে। এরপর 10 নম্বর দেখে, কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রশ্নের মান 5। 10-এর 1-এর প্রশ্ন, আমরা কবিতাটি অবলম্বনে কবির স্বজাত্যবোধ এবং স্বদেশপ্রীতির পরিচয় দাও। 10-এর 2 নম্বর, ধর্ম বদলালেই জাতির চরিত্র বদলায় না, কোন প্রসঙ্গে এই মন্তব্যের কারণ বিশ্লেষণ করো। ঠিক আছে, প্রশ্নের মান 2+3। এবার দেখো 11 নম্বর দেখে, কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান 5 নম্বর। 11-এর 1-এর প্রশ্ন, ধীবর বৃত্তান্ত নাট্যাংশ অবলম্বনে ধীবর চরিত্রটি বিশ্লেষণ করো। 11-এর 2 নম্বর, ধীবর বৃত্তান্ত নাট্যাংশ অবলম্বনে রক্ষীদ্বয় অর্থাৎ জানুক ও সূচক চরিত্র বিশ্লেষণ করো। 12 নম্বর দেখে, কম বেশি 150 শব্দে যে কোনো একটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে। প্রশ্নের মান 5। এখানে বলা হচ্ছে, স্বর্ণপূর্ণী গল্প অবলম্বনে প্রফেসর শঙ্কুর পরিচয় দাও। আর 12-এর 2 নম্বর হচ্ছে, প্রফেসর শঙ্কুর স্বর্ণপূর্ণী অনুসন্ধানের বিবরণ সংক্ষেপে লেখো। ঠিক আছে, এই 5 নম্বর মানে যে প্রশ্নগুলো রয়েছে এগুলো তোমরা কিন্তু ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করে নেবে বই থেকে। এরপরের প্রশ্ন দেখো 13 নম্বর দেখে, যে কোনো একটি প্রশ্নের উত্তর এখান থেকে লিখতে হবে তোমাদের। প্রশ্নের মান 4 নম্বর। 13-এর 1-এ দেওয়া আছে, ভাব সম্প্রসারণ করে বলা হচ্ছে, কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলে তা বহুদূর, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেতে সুরাসুর। এটার ভাব সম্প্রসারণ করে লিখতে হবে। ঠিক আছে, অথবা 13-এর 2 নম্বর রয়েছে, প্রদত্ত রচনার 1/3 শব্দের মধ্যে সারাংশ লেখো। এই যে অংশটা রয়েছে এটাকে তোমাদের পড়তে হবে এবং এর একটা সার অংশ লিখতে হবে। ঠিক আছে, 13-এর 3 নম্বরে দেওয়া আছে, এখানে প্রদত্ত অংশের ভাবার্থ লেখো। ঠিক আছে, এর ভাবার্থ লিখতে হবে। এই যে অংশ দেওয়া আছে এই অংশটা পড়তে হবে এবং এর যে অর্থ সেই ভাবার্থটা লিখতে হবে। 4 নম্বর দেওয়া আছে, কম বেশি 150 শব্দের নিচের সংকেত সূত্র অবলম্বন করে একটি গল্প রচনা করো। এখান থেকে তোমাদের এই যে সূত্র দেওয়া আছে এই সূত্রগুলোকে কাজে লাগিয়ে এটাকে একটি বড় করে একটি গল্প লিখতে হবে। তো 13 নম্বর থেকে 4টি প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটি লিখতে হবে, ভাবার্থ, ভাব সম্প্রসারণ। ঠিক আছে, তারপর গল্প লেখন দেওয়া আছে। তো এখান থেকে তোমাদের যে কোনো একটি কিন্তু লিখতে হবে 4 নম্বর মানের প্রশ্ন। নেক্সট 14 নম্বর দাগের প্রশ্ন দেখে নাও, কম বেশি 300 শব্দের মধ্যে যে কোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করতে হবে। প্রশ্নের মান 10 নম্বর। 14-এর 1-এ দেওয়া আছে, একটি ভ্রমণের অভিজ্ঞতা, এরপর আধুনিক জীবন ও বিজ্ঞান, সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা, এরপর হচ্ছে ছাত্র জীবন ও শিষ্টাচার, আর হচ্ছে ভারতবর্ষের স্বাধীনতার 75 বছর। 5টি তোমাদের রচনা দেওয়া আছে, যে কোনো একটি বিষয়ে একটি রচনা তোমাদের লিখতে হবে, প্রবন্ধ রচনা। তো প্রতিটি রচনা কিন্তু তোমরা ভালোভাবে কিন্তু প্র্যাকটিস করে নেবে। এখানে আমরা একটি রচনা তোমাদের লিখে দেখাচ্ছি, আধুনিক জীবন ও বিজ্ঞান। প্রথমে আমরা লিখছি ভূমিকা, বর্তমান যুগে বিজ্ঞানকে এড়িয়ে চলা সম্ভব নয়, আমাদের প্রতিদিনের জীবনের সঙ্গে বিভিন্নভাবে বিজ্ঞান জড়িয়ে আছে। এরপর লিখছি প্রাত্যহিক জীবন ও বিজ্ঞান, সকালে ঘুম ভাঙার পর থেকে রাত্রে শোবার সময় পর্যন্ত আমরা বিজ্ঞানের সাহায্য নিয়ে থাকি, যেমন ব্রাশ, পেস্ট, রান্নার জিনিসপত্র, বাসন, টিভি, ফ্রিজ, ফ্যান, ঔষধ এবং যাতায়াতের বিভিন্ন প্রকার গাড়ি, যেমন হচ্ছে মোটর বাইক, অটো রিক্সা, টোটো, ওকে, বাস, ট্রেন, সাইকেল, মোটর সাইকেল, বিভিন্ন প্রকার গাড়ি, নৌকো, স্টিমার প্রভৃতি জলযান ও বায়ুযান আমাদেরকে প্রতিদিনের কর্মক্ষেত্রে খুব কম সময়ে ও সহজে নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেয় এবং আমাদের প্রতিদিনের জীবনকে কর্মমুখর করে তোলে। এরপরের পয়েন্ট হচ্ছে শিক্ষায় বিজ্ঞান, আমাদের প্রতিদিনের পড়াশোনার জন্য বইপত্র, কলম এছাড়াও আরও যেসব জিনিস ব্যবহার করি তা বিজ্ঞানের সাফল্য। আমাদের আগের দিনের চাইতে এখন লেখাপড়া অনেক সহজ হয়েছে। নেক্সট পয়েন্টে দেখো আমরা লিখবো এখানে সংবাদ মাধ্যম, প্রতিদিন ঘরে বসে দেশ বিদেশের খবর পেয়ে যাচ্ছি রেডিও, টিভি, কম্পিউটার, সংবাদপত্র প্রভৃতির সাহায্যে, এগুলো হচ্ছে সবই বিজ্ঞানের দান। চিকিৎসায় বিজ্ঞান, বৈজ্ঞানিক প্রযুক্তির সাহায্যে রোগ নির্ণয়কারী বিভিন্ন যন্ত্র সৃষ্টি করা হয়েছে।
ফলে যার ফলে মানবদেহে বিভিন্ন রোগ নির্ণয় করা সহজ হয়েছে এবং বৈজ্ঞানিকদের সাহায্যে তৈরি বিভিন্ন জীবনদায়ী ওষুধ মানুষের জীবনকে দীর্ঘায়ু করে তুলেছে। নেক্সট হচ্ছে কৃষিক্ষেত্রে বিজ্ঞান। কৃষিকার্যে বিজ্ঞানকে কাজে লাগিয়ে উচ্চ ফলনশীল বীজ, উন্নত কৃষি যন্ত্রপাতি, কীটনাশক, রাসায়নিক সার প্রভৃতি ব্যবহারের ফলে কৃষিক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটেছে। নেক্সট হচ্ছে বিনোদনের বিজ্ঞান। আধুনিক যুগের বিজ্ঞানের সৃষ্টি টিভি, সিডি, মোবাইল, চলচ্চিত্র ইত্যাদি মানুষের বিনোদনের প্রধান অঙ্গ হয়ে উঠেছে। এরপর বিজ্ঞানের অপকারিতা অর্থাৎ বিজ্ঞানের যে খারাপ দিক সেটা আমরা লিখছি। দেখো, পৃথিবীতে সকল জিনিসেরই ভালো মন্দ উভয় দিকই রয়েছে। যন্ত্রের উপর নির্ভর করতে গিয়ে আজ মানুষ দিন দিন শ্রম বিমুখ হয়ে পড়েছে। ক্রমশ কমে যাচ্ছে মানুষের স্বনির্ভরতা। ফলে শরীরে নানান রোগ এসে বাসা বাঁধছে। বিজ্ঞানের ব্যবহার সম্পূর্ণরূপে নির্ভর করে প্রয়োগকর্তার উপর। উদাহরণস্বরূপ বলা যায়, পরমাণু শক্তি যেমন ব্যাপক মানব কল্যাণে ব্যবহৃত হতে পারে, তেমনি এক মুহূর্তে ধ্বংস করে দিতে পারে সম্পূর্ণ পৃথিবীর জীবজগৎকে। মানুষের লোভ, হিংসা তথা প্রতিহিংসা চরিতার্থ করার জন্য প্রতিদিন বিজ্ঞান নানান খারাপ কাজে ব্যবহৃত হচ্ছে। এরপর উপসংহারে আমরা লিখছি, দৈনন্দিন জীবনে প্রয়োজনের প্রতি ক্ষেত্রে নবনব সৃষ্টির সম্ভার মানুষের হাতে তুলে দিয়ে প্রমাণ করেছে যে বিজ্ঞানী প্রগতি মন্ত্র, সভ্যতার জ্ঞান প্রদীপ। বিজ্ঞান যেন দৈনন্দিন জীবনে বিধাতার আশীর্বাদ হয়ে দেখা দিয়েছে। এইভাবে আমরা এই প্রবন্ধ রচনাটিকে লিখলাম। তো দেখো, আজকের এই ভিডিওতে আমরা তোমাদের ক্লাস 9-এর যে ফাইনাল পরীক্ষা বা থার্ড ইউনিট টেস্ট তার বাংলা বিষয়ের একটি কোশ্চেন পেপার এবং তার উত্তর কিন্তু আলোচনা করলাম। এখানে 5 নম্বর মানের প্রশ্নের উত্তরগুলো তোমরা কিন্তু বই থেকে দেখে নেবে। বাকি সমস্ত প্রশ্নের উত্তরকে এখানে করে দেওয়া হয়েছে। প্রতিটি প্রশ্ন উত্তর অবশ্যই তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করবে। খুবই গুরুত্বপূর্ণ এই সমস্ত প্রশ্ন এবং উত্তরগুলো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য। ওকে, তো প্রশ্নগুলো অবশ্যই তোমরা প্র্যাকটিস করে নেবে। আর যদি নতুন হয়ে থাকে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে, সাথে বেল আইকনে প্রেস করার পর অল অপশানটিকে সিলেক্ট করবে এবং ভিডিওটিতে লাইক করবে। ভিডিওটি বন্ধু বান্ধবীর সঙ্গে শেয়ার করবে এবং এই সমস্ত প্রশ্ন উত্তরের পিডিএফ ফাইল তোমরা আমাদের সহজ অ্যাপের মধ্যে পাবে। অ্যাপটিকে তোমরা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে চাইলে এই প্রশ্ন এবং উত্তরের পিডিএফ ফাইলগুলো নিতে পারো। তো আজকের এই ভিডিওটিকে আমরা এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।